নমস্কার, দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দা ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি অনিক কুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে থাকবে শূকর পালন যারা করছেন তারা ওষুধ ম্যানেজমেন্ট কিভাবে করবেন এবং ফুড ম্যানেজমেন্ট কিভাবে করবেন। আপনার এই শূকরে কোনো রোগ হলে কি কি ওষুধ ব্যবহার করতে পারেন, কি কি বেসিক ওষুধগুলো ব্যবহার করতে পারেন তার উপর একটা আলোচনা থাকবে। সাথে আপনার ফার্মে শূকরকে গ্রোথ ভালো রাখতে গেলে কোন কোন খাবার খাওয়াতে পারেন, সেগুলো স্বল্প মূল্যের খাবার, সেগুলো নিয়ে আলোচনা করব। কারণ আপনারা সবাই জানেন যে যে ফার্মের খাবার খরচা যত কম সেই ফার্মের প্রফিট তত পরিমাণ বেশি। তো আজকে আমাদের সঙ্গে আছেন অনুপম বিশ্বাস। দাদার কথা তো অনেকেই জানেন, অনেকেই দাদার ভিডিও দেখেছেন। তার একটা ফার্ম আছে, ব্রিডিং সেট আপ, প্রায় 20-25টা মা শূকর আছেন এবং তিনি এখান থেকে বাচ্চা উৎপাদন করছেন, সেই বাচ্চাগুলো মার্কেটে সেল করছেন। তো দাদাকে আমি আবার যারা আমার নতুন দর্শক রয়েছে তাদের জন্য একটা পরিচয় দিয়ে একটু বলবো। অনুপম বিশ্বাস, এটা নদিয়া জেলা কৃষ্ণনগরে। কৃষ্ণনগর স্টেশন থেকে আমাদের 3 কিলোমিটার এখানকার প্লেসটা, যে জায়গাটা। তো দাদা, এর আগে আমরা একটা পার্ট করেছি এবং আরো 1 বছর আগে আপনার আমি একাধিক ভিডিও করেছি। তো আমাকে একটু বলবেন, যারা বর্তমান সময়ে পিগ ফার্মে আসছেন তারা বুঝতে পারছেন না যে আমি শূকরকে কি খাওয়াবো, কি কি খাওয়াতে পারি, এবং অনেকেই তো বলছে ফুড খাওয়াবো, রেডি ফুড খাওয়াবো নাকি নিজে বাড়িতে ফুড তৈরি করে খাওয়াবো। আবার অনেকেই একদম সাধারণ খাবার খাইয়ে কিন্তু সেই শূকর পালন করছে এবং সেই ফার্ম থেকে যথেষ্ট পরিমাণ প্রফিট করছে। তো আপনি যদি এই ব্যাপারটা আমার নতুন দর্শকদের জন্য একটু বলেন এবং যারা অলরেডি ফার্ম করছে তাদের জন্য যদি কিছু বলেন তাহলে খুবই উপকার হবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম, তার মধ্যেও আপনাদের জন্য দাদার কাছে টাইমটা চেয়ে নিয়েছি, নিয়ে ভিডিও তৈরি করছি। তা একটু বলবেন। দুটো পদ্ধতি, খাবারের দুটো পদ্ধতি। একটা হচ্ছে রেডি ফিড আছে, আর একটা নিজেরা খাবার তৈরি করা। কিন্তু রেডি ফিডের মধ্যে তো কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা যেখানে নেই সেখানে খরচটাও বেশি, তাদের দাম। আর যেখানে সমস্যা আছে সেখানে খরচটা কম। সমস্যাটা দিয়ে আপনি খরচটা কমাতে পারবেন। আপনি সংগ্রহ করবেন বিভিন্ন জায়গা থেকে খুদ, ভুট্টা এবং অন্যান্য যেগুলো গোখাদ্য আছে সেগুলোকেও ওর সঙ্গে করতে পারেন। গোখাদ্য বলতে যে ডালের ভুসি, তারপরে কুড়ো, এগুলো সব একসঙ্গে মিশিয়ে। এইবার এক এক জায়গায় এক একটা জিনিস পাওয়া যায়, সেখানকার পাওয়ার যেখানে কি খাবার পাওয়া যায় কম রেটে তার উপর নির্ভর করে সেখানে খাবার প্রস্তুত করা যায়। আর যদি খাবার নিজেরা তৈরি করা যায় তাতে খরচটা অনেকটাই কম হয়। রেডি ফিড হলে পরে খরচটা একটু বেশি, খরচটা বেশি হলে ঝামেলা কম, এতে ঝামেলা বেশি, এটাই ব্যাপার। তবে আপনারা যেখানে যার যেখানে বাড়ি সেই অঞ্চলে কি সহজলভ্য সেটার উপর নির্ভর করে আপনারা খাবার তৈরি করবেন, তাতে আপনার খাওয়া খরচটা কম হবে। দেখতে হবে, আমাদের হিসাব রাখতে হবে প্রোটিন, ফ্যাট, ভিটামিন, কার্বোহাইড্রেট, এগুলো একটা অনুপাত আছে, সেগুলোকে মেনটেন করুন। শূকরের সবসময় ফ্যাটটা একটু বেশি লাগে, শূকরের দেহে বেশিরভাগ অংশটা ফ্যাট, ওদের ফ্যাট বেশি লাগে। এছাড়া আপনার মিনারেল মিক্সচারের জন্য আপনার যারা যে খাবারই তৈরি দিয়ে করেন তার মধ্যে মিনারেল মিক্সচারটা রাখবেন, পাউডারটা। এবার কতটুকু খাবারের পদ্ধতি আমি বলছি, যেমন খুদটাকে জাল দিয়ে তার মধ্যে কুড়ো দিয়ে। এইবার দেখুন, যদি এবার ফ্যাটটা আপনি কি করে পাবেন, শুধু কুড়োর খুদের মধ্যে ফ্যাট থাকবে না। তারপরে যদি ভুট্টা দেন, ভুট্টার মধ্যেও থাকবে সব রকম প্রোটিন, ফ্যাট সবই থাকে, কিন্তু পরিমাণ তো মানে সেই পরিমাণ থাকছে না। সেখানে যদি আমরা যে ওয়েস্টেজ, মুরগির ছাল ওয়েস্টেজ, এটা ব্যবহার করতে পারেন। না হলে সোয়াবিন, বাদাম খোল, সোয়াবিন খোল, এগুলোর মধ্যে থেকে ফ্যাট পাবেন। এইভাবে বিভিন্ন রকম যে যেখানে যে পজিশনে আছেন সেখানকার উপর চিন্তা ভাবনা করে তার খাবারটা তৈরি করতে হবে এবং খাবার তৈরি করে খাইয়ে প্র্যাকটিস করতে হবে। এক একজন এক এক রকম কথা বলবে, আপনি কেউ মানে তাল খুঁজে পাওয়া যাবে না সঠিকভাবে, সেই জন্য তা বিভ্রান্ত হয়ে যাবে। তার জন্য আপনারা যারা করছেন শুরু করুন এবং নিজে প্র্যাকটিক্যালের মধ্যে দিয়ে আপনার অভিজ্ঞতা অর্জন করুন, তাহলে পরে দেখবেন যে আপনি নিজেই বুঝতে পারছেন, সবার কথা শুনে বিভ্রান্ত হবেন না। কোনটা খাওয়ালে আমার প্রফিটটা বেশি আছে এবং সাথে প্রফিটের সঙ্গে শূকরের গ্রোথটা ভালো আসছে এবং হেলথ ভালো থাকছে, রোগ ব্যাধি কম হচ্ছে, সেইগুলো কিন্তু দর্শকদেরকে ভাবতে হবে, তাই তো? প্রত্যেকে নিজেকে ভাবতে হবে। এইবার অনেকের কথা শুনবে নিজে বিভ্রান্ত হয়ে যাবে, এটাই হচ্ছে। দেখছি সবাই একজন এটা ও খাচ্ছে, এটা ও খাচ্ছে, এই নিয়ে আলোচনা, কিন্তু ব্যাপারটা এরকম না। আপনার এলাকায় যেটা সহজলভ্য সেটা দিয়ে শুরু করুন। আচ্ছা, আমি গতদিনে একটা ফার্মে গেছিলাম, তারা দেখি যে ভাতের সঙ্গে সবজি খাওয়াচ্ছে, মানে তার ওই আড়ত থেকে
মানে লাস্টের দিকে অনেক সবজি আছে যেগুলো কম দামে বিক্রি হয়, সেগুলো যেমন গাজর, মূলো, আলু, তারপর আপনার বিভিন্ন ডাটা বা বিভিন্ন মানে সবজি তো বিভিন্ন ধরনের হয়, সবগুলো এনে ভাতের মধ্যে মানে খুদ চাল জ্বালানো ওর মধ্যে দিয়ে দিচ্ছে, দেওয়ার পরে একটা মানে সবজি ভাত বলে না সেরকম হচ্ছে, তারপরে কুড়ো দিয়ে মিক্স করে সাথে আরো কিছু কিছু জিনিসপত্র দিয়ে এইভাবে খাওয়াচ্ছে। এইভাবে খাওয়াতে পারেন, কিন্তু খাওয়ালে পরে সবকিছু ওর মধ্যে সব ঠিক আছে, কিন্তু একটু ফ্যাটটা দরকার আছে, ফ্যাট না হলে পরে ওর বাড়ার গতিটা ধীরে হবে। ফ্যাটের জন্য উনি পোল্ট্রি সার ব্যবহার করছেন। এটা পোল্ট্রি সারের বিকল্প নেই, ওটা তো সবাই সংগ্রহ করতে পারে না, যদি সংগ্রহ করতে খুবই ভালো। আচ্ছা, এছাড়া আর অন্য কি খাবার? অন্যান্য খাবারে মানে ফ্যাটের জন্য কি খাওয়ানো যেতে পারে? অনেকে ছানার জল খাওয়ায়, ছানার জলে একটা ফ্যাট থাকে, ওয়েস্টেজ। আমি কিন্তু ওয়েস্টেজের কথা বলছি, মানে যেগুলো আপনারা কম পয়সা কম দামের মধ্যে সংগ্রহ করতে পারবেন। মিষ্টির গাছ আছে, মানে বিভিন্ন রকম জিনিস বিভিন্ন। এইবার হোটেল ওয়েস্টেজে খাওয়ানো যায়, অনেকে হোটেল ওয়েস্টেজ খাওয়ায়, কিন্তু সেটাকে সতর্কতার সহিত। বাচ্চা তৈরি করলে হোটেল ওয়েস্টেজ খাবেন না, খাওয়ানো যাবে না। মানে হবে না বাচ্চা তা নয়, কিন্তু বাচ্চার কোয়ালিটি ভালো হবে না, এবং তাদের লিভার ছোটবেলা থেকে তেল মশলা খেতে খেতে লিভার কন্ডিশনটা কমজোরি হয়ে যায়, কম হয়ে যাবে। আচ্ছা, তাহলে মোটামুটি একটা শূকর প্রতি পার ডে একটা পূর্ণবয়স্ক যাদের 1-1.5 বছরের শূকরে মোটামুটি ক কেজি খাবার খেতে পারে? ক কেজি খাবার খেতে পারে এইভাবে পরিমাণ করাটা কঠিন ব্যাপার। আপনার খাবারের কোয়ালিটি অনুসারে খাবারটা খাবে। খাবার যদি ঘরে রেখে 2 রকম পদ্ধতিতে খাবার দেওয়া হয়, একটা পদ্ধতি হচ্ছে সেটা সাধারণত ফিডের ক্ষেত্রে সম্ভব, মানে রেডি ফিডের ক্ষেত্রে খাবারটা সবসময় ঘরের মধ্যে থাকবে, ওর প্রয়োজন অনুসারে খাবারটা খাবে, এবং জল থাকবে, যেটা দেখলেন মানে অটোমেটিক ওয়াটার সিস্টেম, ওয়াটার ড্রিঙ্কার সিস্টেম। জল খাবে, আবার গিয়ে খাবে, আবার শুয়ে পড়বে, খাবে শুয়ে পড়বে, এরকম একটা ব্যাপার আছে। এতে এটা বাড়ার পরিমাণ সর্বাধিক, মানে সবচেয়ে বেশি বাড়ে এই পদ্ধতিতে। আর আমাদের যে পদ্ধতি সাধারণত আমরা ছোটখাটো যারা চাষ করে থাকি তাদের ক্ষেত্রে আমরা খাবার দিয়ে দিনে 2 বার দিচ্ছে, কেউ 3 বার দিচ্ছে। আচ্ছা, সকালে কি দিচ্ছেন? এবার সকাল অনেকে সকাল 8টায় খাবার দেয়, অনেকে 9টায়, অনেকে 10টায়। এইবার খাবার দেওয়াটা হচ্ছে সকালবেলাটা একই খাবার দিই আমরা। আমারটা একটু অন্যরকম, আমি রান্না করার সময় পাই না, আমি আমার একটা মেশিন আছে, মেশিন দিয়ে ডাস্ট করা হয় ভুট্টার গুঁড়ো, তারপরে চাল, খুদের চাল সংগ্রহ করি, এবং কম দামের বিভিন্ন জায়গা থেকে যেখানে যেমন পাই সেভাবে সংগ্রহ করে সেগুলোকে ডাস্ট তৈরি করি। ডাস্ট তৈরি করে ওটাকে ভিজিয়ে রাখা হয়। আগের দিন ভিজিয়ে রাখলে পরের দিন ওইটাকে একদম মানে কাদা কাদা মতো ভাব হয়ে যায়, তখন ওটার সঙ্গে আমার মিনারেল মিক্সচার দেবো। আর আমার কিছু ওয়েস্টেজ, মানে আমি বাচ্চার কোয়ালিটি ভালো করার জন্য আমার মুরগির ছালগুলোকে জাল দিয়ে রাখি আগে থেকে। ওই একটা জিনিস আমি জাল দিয়ে রাখি, নরম হয়, মানে সাধারণ কিছু অল্প টাইম লাগে, মানে যে এমনি খুদ ভুট্টা জাল দিতে অনেক আমার খরচ হবে, টাইম লাগবে এবং জ্বালানি খরচ হবে। আর আমি যখন ওই মুরগি ওয়েস্টেজটা অল্প জালে ওটা নরম হয়ে যাবে, এবং ওইটার সঙ্গে মেখে দিই, ওটাতে প্রোটিনের মানে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে এবং গ্রোথটা দারুণ আসে। আচ্ছা আচ্ছা, এবার তো প্রিয় দর্শক, এবার খাবারের ব্যাপারটা শুনলাম আমরা, এবার একটু মেডিসিনের ব্যাপারটা আসবে, যেগুলো একটা বেসিক মেডিসিন বলে, যেগুলো স্যার আপনি ফার্ম চালাতেই পারবেন না, সেই ব্যাপারটা বলবো। আর যেগুলো জটিল চিকিৎসা রয়েছে সেগুলো তো আপনার কোনো ডাক্তারের সহায়তা করতে হবে, বা কোনো একটা ভালো একটা জায়গা থেকে ট্রেনিং নিতে হবে, তাই না? তখনই আপনি জানতে পারবেন। তো বেসিক চিকিৎসার ব্যাপারে আমরা জানবো, একটা শূকরের কি কি রোগ হতে পারে, তার জন্য কি কি চিকিৎসা হতে পারে, বাচ্চার মর্টালিটি রেটটা কিভাবে কমিয়ে আনা যায়, এগুলো একটু আমাদেরকে বলবেন। বেসিক কিছু ওষুধ আছে, আর সেই সঙ্গে সবচেয়ে জরুরি একটা থার্মোমিটার। আপনি যখনই মানে শূকর পালন করবেন তখনই আপনি একটা থার্মোমিটার কিনবেন, কারণ ওর দেহের তাপমাত্রার উপর নির্ভর করে ওষুধ ব্যবহার করা হয়। এবার ওদের জ্বর, পাতলা পায়খানা, যেগুলো মানুষের সাধারণত রোগ হয়, জ্বর, পাতলা পায়খানা, তারপরে এবার বিভিন্ন রকম রোগ আছে, ওষুধগুলোর নাম অ্যাকুরেট এখন মানে পরপর করে বলাটা একটু কঠিন হয়ে যাচ্ছে, রোগ বুঝে বলতে হবে অনেকগুলো। এখন যদি প্রথম খাচ্ছে না, প্রথম যদি শূকর দেখা যাচ্ছে যে খাচ্ছে না, শুয়ে আছে, স্নান করাতে গেলে আপনি দেখতে পাবেন বাচ্চাটা গায়ের লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে, কোনো এক কোনায় ঘুমিয়ে শুয়ে আছে, সে নড়াচড়া করছে, তাকে গিয়ে আগে থার্মোমিটার দেখে তাপমাত্রা কত, যদি তাপমাত্রা বেশি হয়, যেহেতু জ্বর থাকে, জ্বরের জন্য কত হলে বলতো মিনিমাম, ওদের দেহের 102 তাপমাত্রা, 102 ম্যাক্সিমাম, আর মিনিমাম 102 ওদের তাপমাত্রা। এবার ওর নিচে যদি হয় 101 হলে পরে সমস্যা নেই। এবার ওদিকে 103 পর্যন্ত কখনো কখনো শীতকালে, যদি এবার টাইমের ব্যাপার আছে, যদি গরমকালে 103 হয়ে যায় কোনো কারণে,
তাহলে সমস্যা নেই, আবহাওয়ার জন্য ওটা টেম্পারেচার বেড়ে গেছে। শীতকালে যদি 103 হয়ে যায় তাহলে জানতে হবে ওদের জ্বর এসে গেছে। এইটুকু এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যাপার, এগুলো করতে করতে অবশ্যই সবাই বুঝতে পারবে। তখন ওর জ্বরের জন্য প্যারাসিটামল ইনজেকশন যে কোনো কোম্পানির আপনি দিতে পারেন। আর অ্যান্টিবায়োটিক ইউজ করে, অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ওদের অ্যান্ড্রোফ্লক্সাসিন ইনজেকশনটা শুয়োরের জন্য বেস্ট। অন্যান্য অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে শুয়োরে কিছু সমস্যা দেখা দেয়, যেমন পশু পাখি, বিভিন্ন পশু পাখি, গরুর জন্য একটা আলাদা অ্যান্টিবায়োটিক ইউজ করে, শুয়োরের জন্য অ্যান্ড্রোফ্লক্সাসিন বেস্ট। তাহলে ওইটা ইউজ করবেন, এবং এই দুটো সবসময় ঘরের মধ্যে রাখতেই হবে। এবং কেটে গেলে পরে আপনি হিমেক্স মলম ব্যবহার করা। তারপরে পোকা হলে পরে ধরো কেটে গেছে, পোকা কোনো জায়গায় ঘা হয়ে গেছে, পোকা আছে, তার জন্য হচ্ছে আইভারব্যাকটিন ইনজেকশন আছে, ওটা দিয়ে ওর মধ্যে দিলে পোকাগুলো মারা যাবে, আপনাকে আর কিছুই করতে হবে না। এইগুলো যেগুলো সাধারণত টুকটাক ঘটে থাকে। এরপরে যেগুলো হতে পারে এগুলো জ্বর, আর দেখা যাচ্ছে যে শরীরে টেম্পারেচার পড়ে গেছে, কোনো কারণে টেম্পারেচার পড়ে গেছে, তখন দেখতে হবে যে ওকে বি কমপ্লেক্স ইনজেকশন করতে হবে, মানে ভিটামিন ইনজেকশন করে দেখতে হবে। দেখা যাচ্ছে খাচ্ছে না, ইনজেকশন করার সব পরেও খাচ্ছে না বি কমপ্লেক্স ইনজেকশন, তখন ওকে বেলামেল ইনজেকশন করা যেতে পারে। যেমন লিভারের সমস্যা হয়েছে, পায়খানাটা কালো হচ্ছে, খাবার ঠিক মতো খাচ্ছে না, তখন ওকে বেলামেল ইনজেকশন করতে হবে। বেলামেল হচ্ছে লিভার প্লাস বি কমপ্লেক্স একসঙ্গে থাকে ওটা। এইরকম টেম্পারেচার বাড়া কমার এটা ইনজেকশন আছে। আর যদি কঠিন কিছু হলে পরে, কঠিন কিছু বলতে আপনার লেগে গেছে, ভেঙে গেছে, কেটে গেছে, জন্য ব্যথার ইনজেকশন বিভিন্ন রকম আছে। তারপরে পায়খানার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথমত পায়খানা বাচ্চা তৈরি করার অনেক রকম সমস্যা, এগুলো বলে বড় সুখের শান্ত মরে না, আপনাকে অনেক টাইম দেবে। আচ্ছা, বাচ্চার ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। আচ্ছা, এবার বলবেন এটা ভ্যাকসিনেশনের ক্ষেত্রে বলবেন। ভ্যাকসিনের কথা বলি, ভ্যাকসিন দুটো ভ্যাকসিন সাধারণত শুকরের জন্য মাস্ট, এটা করতেই হবে। সোয়াইন ফিভারের জন্য একটা ভ্যাকসিন, আর একটা হচ্ছে এসো রোগ হয়। এছাড়া আরো বিভিন্ন আছে, সেগুলো আমাদের এখানে করা হয় না। গোট পক্স আছে, ওগুলো এমনিতেই সেরে যায়। আর একটা শুকরের ইদানিং একটা খুব রোগ হচ্ছে বিভিন্ন ফার্মে, এই গোড়ালি ফুলে গিয়ে হাঁটতে পারছে না, খোঁড়া খোঁড়া হাঁটছে। এটা হচ্ছে খাবারের একটা বার্টিন, একটা ইয়ে আছে, মিনারেল আছে, ওইটার ঘাটতির জন্য হচ্ছে। ওটার জন্য একটা ইনজেকশন আছে। এত ডিটেলসে আপনার রোগ তো প্রচুর আছে, রোগ যখন যেমন হবে তখন ইনজেকশন হবে। আপনি ডাক্তারের সঙ্গে ট্রেনিং করবেন একটা অবশ্যই, আর তাছাড়া পরামর্শ নেবেন আপনার পরিচিত যারা বড় ফার্মার আছে যাদের সঙ্গে, তাদের পরামর্শ নিতে পারেন, এবং ডাক্তারেরও পরামর্শ নেবেন। তবে একটা কথা, মানে জরুরি কথা, এই শুকরের ফার্মে ডাক্তাররা খুব কম আসে, এটা একটা সমস্যা। সব ডাক্তাররা আসতে চায় না, একটু শুকরের ফার্মের মানে ট্রিটমেন্টের বিষয়টা একটু আলাদা অন্যান্য পশু পাখির চেয়ে। নিজেকে একটু জানতেই হবে, সব জায়গায় নিজেকে জানতেই হবে। না জানলে পরে আপনি কখনোই রাত্রে ডাক্তার রাখতে পাবেন না। নিজেকে মোটামুটি ডাক্তারি জানতে হবে, এবং প্রয়োজন হলে বড় ডাক্তারের পরামর্শ নিতে হবে। যারা বড় ফার্মার প্রতিষ্ঠিত, যাদের অভিজ্ঞতা আছে, তাদের পরামর্শ নিন, তাদের সাহায্য নিন, এইভাবে এগিয়ে যাবেন। মানে যে ভ্যাকসিনের কথা বললেন, ওরা বছরে কবার দিতে হয়? সোয়াইন ফিভারের ভ্যাকসিন বছরে একবার দেওয়ার নিয়ম, কিন্তু আমরা অনেক সময় বছরের মধ্যে দুবার দেওয়ার চেষ্টা করছি বর্তমানে। কারণ দেখা যাচ্ছে যে কোনো কারণে মিস্টেক হয়ে যেতে পারে ভ্যাকসিনের, তাহলে দেখা যাচ্ছে রোগ ঢুকলে তখন আমার ফার্মে সোয়াইন ফিভার হয়েছিল 2 বছর আগে। তখন সোয়াইন ফিভারে আমার 90টা বাচ্চা মারা যায়। 4.5 লাখ টাকার, তখনকার বাজার অনুপাতে 4.5 লক্ষ টাকা আমার ক্ষতি হয়েছিল। মাঝারি সাইজের ছিল, ওগুলো ভ্যাকসিন দেওয়া হয়েছিল না, তারা মারা গেছে। আচ্ছা, এবার আমরা একটু বলবো যে গর্ভকালীন অবস্থায় মানে শুকরের যত্ন এবং মাতৃকালীন অবস্থায় শুকরের যত্নের ব্যাপারটা একটু বলবেন। গর্ভকালীন অবস্থায় প্রেগনেন্ট হওয়ার পরে সঙ্গে সঙ্গে তো ওকে প্রেগনেন্ট হয়ে গেল, আমাকে দেখতে হবে যে 21 দিন আমাকে অপেক্ষা করতে হবে। 21 দিন অপেক্ষা করলে বুঝতে পারবো না ওকে প্রেগনেন্ট কনফার্ম হয়ে গেছে প্রেগনেন্ট, এবং প্রেগনেন্টের কিছু লক্ষণ আছে, ওগুলো আপনারা প্র্যাকটিক্যালি বোঝান, ডিটেলসে বলা যায় না। তারপরে প্রেগনেন্ট হয়ে গেলে আপনি তারপর থেকে ওকে খাবারটা একটু ক্রমাগত দেখবেন, তার দেহের মধ্যে খাবারের চাহিদা বেড়ে যাচ্ছে ক্রমাগত, নিজেই বুঝতে পারবেন। তখন তার খাবারটা বাড়িয়ে দিতে হবে, এবং খাবারে বিশেষ করে যেন আমার মানুষের ক্ষেত্রে যেমন আয়রনের প্রয়োজন হয়, শুকরের ক্ষেত্রে একই সেম সব বিষয়, আয়রনের ঘাটতিটা যেন পূরণ হয়। মানে ওর দেহে প্রচুর আয়রন ট্যাবলেটটা মাস্ট, বেশিরভাগ আয়রন না খাওয়ানোর জন্য বাচ্চার গ্রোথটা কম হয়। এছাড়া ভিটামিন আছে, যেগুলো ভিটামিন, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলোর একটা বিষয়গুলো, ওগুলোকে খাওয়ানোর জন্য
কিছু ওষুধ ব্যবহার করতে পারেন। খাবারে যদি ঠিকমতো পুষ্টি থাকে ওগুলো প্রয়োজন হয় না, কিন্তু সবার খাবারে তো সমান পুষ্টি নয়। দেখা যায় রেডি ফিডের ক্ষেত্রে অতটা সমস্যা হয় না, রেডি ফিডের মধ্যে সবকিছু হিসাব মতো থাকে। আর আমরা যখন খাবার তৈরি করি সেগুলোর মধ্যে সবসময় থাকে না, আর আমরা বিচারও করতে পারি না তার মধ্যে কি কি আছে না আছে, অতটা ডিটেলস বিচার করা সম্ভব নয়। সেই জন্য আমাদেরকে প্রোটিন সাপ্লিমেন্ট কিছু নিতে হবে ওষুধের, যেমন হচ্ছে ক্যালসিয়াম, আয়রন টনিক, এইগুলোকে ব্যবহার করতে হবে। বিভিন্ন রকম টনিক ওষুধের দোকানে দেখতে হবে, ওগুলোকে ব্যবহার করতে হবে, এবং তার দেহের গ্রোথটা দেখতে হবে ঠিকঠাক আছে না। যদি গ্রোথ ঠিক থাকে তাহলে পরে নির্ভয়, আর যদি গ্রোথ ঠিক না থাকে তাহলে পরে ওষুধগুলো ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার বাচ্চা প্রসব হওয়ার পরে বাচ্চার যত্ন এবং মায়ের যত্ন। হ্যাঁ, টোটাল তো 114 দিন ওদের গর্ভকালীন সময়টা 114 দিন। এটা যত্ন করার পর এইভাবে চলতে থাকলে যখন বাচ্চা প্রসব হবে, বাচ্চা প্রসবের আগের দিন আমরা যত্ন বলতে কি ঘরটাকে ব্লিচিং পাউডার দিয়ে আমরা চুন ব্লিচিং দিয়ে, মানে আমরা অনুমান করতে পারি 3-4 দিনের মধ্যে বাচ্চা প্রসব হবে, তার আগে ব্লিচিং চুন দিয়ে ঘরটাকে ক্লিয়ার করি, জীবাণুমুক্ত করি। তারপরেতে ওকে পটাশিয়াম দেওয়া হয়। এইবার যেদিন প্রসব হবে সেদিনকে প্রসব হওয়ার, এইবার অনেকে বিষয়টা এইরকম যে অনেকে খুবই যত্ন করে আর অনেকে বিনা যত্ন অনেকের হচ্ছে, এটা নিয়ে কোনো কিছু বলার নেই। তবে যত্ন করতে গেলে পরে যেদিনকে প্রসব হয় সঙ্গে থাকতে হবে, এবং একটা করে বাচ্চা প্রসব হলে সেটাকে মুছে একটা ঝুড়ি বা একটা জায়গায় রাখতে হবে, তারপরে সেইখান থেকে মুছে আর একটা জায়গায় সঠিক করে রাখতে হবে। এবং আমি তো অনেকে একদিন পরে নাড়ি কাটে, আমি দিনের দিন ওদেরকে নাড়ি কেটে পটাশিয়াম লাগিয়ে দিই এবং দাঁতগুলোকে টিপ কেটে দিই যাতে মারামারিটা কম হয় এবং মুখ কেটে না যায় বাচ্চাদেরকে। তারপর থেকে একদিন পর থেকে ওর ট্রিটমেন্ট শুরু হয়। একদিন পর থেকে ওকে আয়রন পেস্ট আছে, ওদের মুখে একটু করে আয়রন পেস্ট দিয়ে দিই, পরপর 3 দিন আয়রন পেস্ট দিই আমি। এবং তারপরে ওদের লিভার 4 দিন পর থেকে বি কমপ্লেক্স আমি টোটালটা আগে ইনজেকশন করতাম, এখন আমি ফিড হিসাবে বি কমপ্লেক্স টনিক ব্যবহার করি। আচ্ছা, এবার হচ্ছে পাতলা পায়খানার জন্য অনেক শুকর মারা যায়, তার জন্য মোটামুটি কি চিকিৎসা? পাতলা পায়খানা অনেক কারণে হয়, যদি একদম ভাইরাস ঘটিত আছে, ব্যাকটেরিয়া ঘটিত আছে। যদি ব্যাকটেরিয়া ঘটিত ডায়রিয়া হয়ে যায়, দেখা যাচ্ছে পেছনটা ভিজে যাচ্ছে, খাচ্ছে না, চিৎকার করছে, গায়ের হাড় বেরিয়ে যাচ্ছে, মায়ের দুধ খাচ্ছে না, চেঁচামেচি করছে, এটা একটা কঠিন রোগ। এটাকে সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক করতে হবে, হাইপার অ্যান্টিবায়োটিক। আর দেখা যাচ্ছে দুধ খেয়ে যদি পায়খানা হয়, ওটা ব্যাকটেরিয়া ঘটিত হয়ে গেল। আর দুধ খেয়ে পায়খানা হলে দেখা যাচ্ছে যে কাদা কাদা পায়খানা করবে, এবং মায়ের তখন আমরা কি করি, মায়ের পেট গরম হলে পরে বাচ্চা অনেক সময় মায়ের খাবার বেশি হচ্ছে, মায়ের পেটে পায়খানা দিয়ে একটা গন্ধ বেরোচ্ছে টক টক, মায়ের পেট গরম হচ্ছে, তখন ওদেরকে আমি খাই সোডা ব্যবহার করি। এগুলো এটা ওষুধ নয়, তবু আমরা এটা ব্যবহার করে রেজাল্ট পেয়েছি। খাবার খাই সোডা দিলে হজমটা ভালো হচ্ছে, মায়ের হজমের সমস্যার ক্ষেত্রে বাচ্চারও হজমের সমস্যা হয়। তো প্রিয় দর্শক, আমরা প্রতিবেদনটা শেষ করব, কারণ আমরা বলেছিলাম যে এই প্রতিবেদনে আমরা মোটামুটি একটা ফুড ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো এবং বেসিক মেডিসিন নিয়ে কথা বলবো, সেগুলোই বলেছি। দেখুন, একটা ব্যাপার ডিটেইলস জানতে হলে অনেক সময় লাগে, তার জন্য আপনারা চেষ্টা করবেন একটা ভালো একটা ট্রেনিং জায়গাতে ট্রেনিং নেওয়ার এবং কিছু ফার্ম ভিজিট করার। ঠিক আছে, তো চলুন জাস্ট একটা টাচ করে যাওয়া হলো জিনিসগুলোকে, এটা জাস্ট টাচ করে যাওয়া হলো। তো চলুন আজকের প্রতিবেদন শেষ করছি। শুকর পালনের উপর বিভিন্ন ধরনের প্রতিবেদন পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন, তাহলে শুকর পালন উপর বিভিন্ন ধরনের প্রতিবেদনের নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন এবং সেই ভিডিওগুলো দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন দাদা। আপনাকেও নমস্কার।